ফিরে এলো বাংলা খবরের দুনিয়ায় আলোড়ন তোলা লাস্ট লোকাল। দিনের শেষে দিনের সেরা খবরের ননস্টপ কোলাজ। আজ খবরের লাস্ট লোকালে আপনাদের সহযাত্রী আমি সানন্দা। প্রথমেই দেখে নিন আজকের লাস্ট লোকালের টপ স্টোরি। প্রধানমন্ত্রীর পর এবার মুখ্যমন্ত্রীর দরবারে দুই এনসিপিআই সাংসদ। নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক আবু তাহের খান ও খলিলুর রহমানের। বৈধ ভোটারদের হয়রানি বন্ধ ও মসজিদে মাইক খোলা বন্ধের আবেদন। মুখ্যমন্ত্রীকে ডেপুটেশন। প্রধানমন্ত্রীর বৈঠকে যান তিন এনসিপিআই সাংসদ। লুকোচুরির পালা সাঙ্গ। অবশেষে ভবানী ভবনে হাজিরা অভিষেকের আত্মসহায়ক সুমিত রায়ের। সুপ্রিম কোর্টের থেকে রক্ষা কবচ পাওয়ার পরেই ভবানী ভবনে সুমিত। 10 ঘন্টারও বেশি সময় জেরা। নিয়োগ দুর্নীতি এবং জমি জালিয়াতি তদন্তে সুমিতকে তলব সিআইডির। নিয়োগ দুর্নীতি এবং জমি জালিয়াতির অভিযোগ। ভবানী ভবনে সুমিত রায়কে দীর্ঘ জিজ্ঞাসাবাদ। বারবার এড়িয়েছেন হাজিরা। অবশেষে বাগে পেল পুলিশ। সুমিতের বয়ানে অস্বস্তি বাড়বে অভিষেকের। তুঙ্গে জল্পনা। গ্রেফতার নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক সনদ দে। ভোট পরবর্তী হিংসা তোলাবাজির অভিযোগ। বেশ কয়েকদিন ধরেই তাকে খুঁজছিল পুলিশ। অবশেষে দত্তপুকুর থেকে গ্রেফতার সনদ দে। সনদকে 6 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ ব্যারাকপুর আদালতে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন ছিলেন সনদ। পার্থভৌমিক সাংসদ হওয়ার পর উপনির্বাচনে জয়ী হন। ভয় দেখিয়ে জমি হাতানো সহ একাধিক অভিযোগ ছিল তার বিরুদ্ধে। কিছু বলার নেই। কেন গ্রেফতার কেন করা হলো? সাংসদের নামে পোস্টার, কালকে সাংসদের নামে পোস্টার। উনি বড় নাট্যকার, উনি নাটক নিয়ে কেন কেন কে? ওই আর কি যার কথা বলবো। উনি নাট্যকার মানে কি বিজেপির সঙ্গে উনি চলে আসেন নাকি? স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেও প্রত্যাহারের ঘোষণা অভিযোগকারিনীর। কিছু মানুষের প্ররোচনায় অভিযোগ দায়ের করেছিলাম। স্বরূপ বিশ্বাসের কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। সমাজ মাধ্যমে পোস্ট অভিযোগকারিনীর। স্কুলে যাওয়ার পথে প্রধান শিক্ষককে গুলি। ইসলামপুরে খুন প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম। স্থানান্তরিত করা হচ্ছিল উত্তরবঙ্গ মেডিকেলে। রাস্তাতে মৃত শিক্ষককে লক্ষ্য করে গুলি করে দুষ্কৃতীরা। কি কারণে গুলি খতিয়ে দেখছে পুলিশ। ক্যাম্পাস পর্ব আর বাস্তব জীবন সম্পূর্ণ আলাদা। জীবনের প্রশ্ন সবসময় আউট অফ সিলেবাস। আইআইটি দিল্লির সমাবর্তনে জেনজির সঙ্গে আলাপচারিতায় বললেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রের প্রতি দায়িত্ববান হওয়ার পরামর্শ মোদি স্যারের। চীন ভারতকে চাপে ফেলতে নয়া কৌশল আমেরিকা। রাশিয়ার থেকে খনিজ তেল বা প্রাকৃতিক গ্যাস কেনার ওপর 100% শাস্তিমূলক শুল্ক চাপানোর প্রস্তাব পাস। মার্কিন সেনেটে চাপ বাড়বে হাঙ্গেরি, স্লোভাকিয়া, আজারবাইজানেরও। গ্রেফতার নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক সনদ দে। দত্তপুকুর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তোলাবাজি, দুর্নীতির পাশাপাশি ভোট পরবর্তী হিংসার অভিযোগে গ্রেফতার। ধৃত প্রাক্তন তৃণমূল বিধায়কের কঠিন শাস্তির দাবি ক্ষুব্ধ বিজেপি কর্মীদের। উঠল চোর স্লোগানও। আদ্যপান্ত অপরাধী সনদ। মন্তব্য পরিবহন মন্ত্রী অর্জুন সিং এর। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর রাজনীতি থেকে দূরত্ব বাড়িয়েছিলেন নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক সনদ দে। কিন্তু তারপরেও লাভ হলো না। গ্রেফতার হতেই হলো সনদ দেকে। শুক্রবার রাতে দত্তপুকুর থেকে গ্রেফতার করা হয় নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ককে। পুলিশ সূত্রের খবর, বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ দায়ের হয়। তোলাবাজি, দুর্নীতি, সিন্ডিকেট রাজের সঙ্গে যুক্ত থাকার অভিযোগও ওঠে সনদদের বিরুদ্ধে। পাশাপাশি 2021-এর ভোট পরবর্তী হিংসা এবং বিরোধী রাজনৈতিক কর্মীদের ওপর অত্যাচারেরও অভিযোগ ওঠে। অভিযোগ দায়েরের পর থেকেই পলাতক ছিলেন সনদ। শেষ পর্যন্ত শুক্রবার রাতে গ্রেফতার। শনিবার সনদকে আদালতে পেশ করা হয়। নৈহাটি তৃণমূল বিধায়ক, প্রাক্তন বিধায়ক সনদ দে তিনি গ্রেফতার হয়েছেন। নৈহাটি থানার পুলিশ একটি অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করেছেন। দত্তপুকুরে একটি জায়গায় তিনি আত্মগোপন করেছিল, সেখান থেকে তাকে গ্রেফতার করে ব্যারাকপুর আদালতে পাঠিয়েছে। থানা থেকে বের করে গাড়িতে তোলার সময় ধৃত প্রাক্তন তৃণমূল বিধায়ককে উদ্দেশ্য করে উঠল চোর স্লোগান। এদিকে সনদের গ্রেফতারিতে উল্লসিত বিজেপি কর্মীরা। দাবি জানাচ্ছেন সনদের কঠিন শাস্তির। পশ্চিমবঙ্গে 2026-এ ভারতীয় জনতা পার্টি সরকার গঠন হয়েছে। এখন পশ্চিমবঙ্গে শাসকের আইন নয়, আইনের শাসন চলছে। যারা যারা অপরাধ করেছে বিগত দিনে তারা প্রত্যেকেই সাজা পাবে। কেউ আইন তুলে নেব না। প্রশাসন যেটা করবে আমরা সেটাই মেনে নেবো, কারণ আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি। দাবি আমাদের কর্মী হিসেবে এবং সাধারণ নাগরিক হিসেবে, নৈহাটির নাগরিক হিসেবে দাবি আমাদের একটাই,
ওনার কঠিন থেকে কঠিনতম শাস্তি হবে। শুধু শাস্তি নয়, ওনাকে নৈহাটির বিধানসভার মধ্যে কোমরে দড়ি বেঁধে ওনাকে যাতে ঘোরানো হয়, এটা আমরা আইসি সাহেবের কাছে আবেদন রেখেছি। বিজেপি কর্মীদের উচ্ছ্বাসকে কার্যত সমর্থন জানিয়েছেন পরিবহন মন্ত্রী অর্জুন সিং। সাফ বলেছেন সনদ দে একজন আদ্যপান্ত অপরাধী। তৃণমূলের বিধায়ক হিসাবে কম ওকে একটা তোলাবাজ, অত্যাচারী, গুন্ডা, মানুষের সম্পত্তি লুট করা, এর হিসাবে মানুষ ওকে বেশি জানতো। ও তো সনদ দে একটা অ্যাবসলিউট ক্রিমিনাল। আমাদের মহিলা মোর্চা কর্মীদের বাড়ি লুটপাট করিয়েছিল, তার বাড়ি পাশে যারা থাকতো বোম মেরে গেছিল। একটা অ্যাম্বুলেন্সের খালাসি ড্রাইভার কাজ করা লোক আজকে হাজার হাজার কোটি টাকা মালিক। অভিষেক ব্যানার্জি যেরকম উইদাউট ইনভেস্টমেন্টে বিজনেস করতো, সেরকম ওরও উইদাউট ইনভেস্টমেন্টে বিজনেস ছিল। উল্লেখ্য, প্রাক্তন তৃণমূল বর্তমানে এনসিপিআই সাংসদ পার্থ ভৌমিকের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত। 2024 সালে পার্থ ভৌমিক সাংসদ হন। পার্থ ভৌমিকের ছেড়ে যাওয়া নৈহাটি আসনে তৃণমূলের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করে উপনির্বাচনে জয়ী হন সনদ। এই অবস্থায় বিষয়টি নিয়ে মুখ খুলেছেন প্রাক্তন তৃণমূল বিধায়ক। সনদদা কি বলবে? কিছু বলার নেই। কেন গ্রেফতার কেন করলো? কালকে সাংসদের নামে পোস্টার, কালকে সাংসদের নামে পোস্টার। উনি বড় নাট্যকার, উনি নাটক নিয়ে হ্যাঁ, কেন কেন কে? ওই আর কি যার কথা বলবো। উনি নাট্যকার মানে কি বিজেপির সঙ্গে উনি চলে আছেন নাকি, কি বলবেন? শনিবার ধৃত সনদ দেকে আদালতে পেশ করা হয়। আদালত তাকে পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। তৃণমূল জীবন শুরু করার পর সে একেবারে বিধায়ক, কাউন্সিলর, তারপর বিধায়ক, এবং তার যে বিপুল অর্থের যে সন্ধান পাওয়া যাচ্ছে বা সেইগুলো তার কোথার থেকে আসছে, এবং তার যে বিশাল ব্যবসা যিনি ফেঁদেছেন, বিভিন্নভাবে অবৈধভাবে যে সমস্ত ব্যবসা ফেঁদেছেন, সেই সমস্তটার কিন্তু তদন্ত হবে বলে জানিয়েছে পুলিশ সূত্রেও জানা যাচ্ছে এমনটাই। এবং পুলিশ পুরো তদন্ত করার পর কী রিপোর্ট কোর্টে পেশ করে সেদিকেই তাকিয়ে রয়েছেন রাজনৈতিক মহল। ব্যারাকপুর থেকে মাসুম আক্তার, নিউজ টাইম। স্টোন কিং টুলু মণ্ডলের সঙ্গে যোগাযোগ ছিল সনদদের, নেমেছিল পাথরের ব্যবসাতেও। সনদের গ্রেফতারির পর থেকে উঠে আসছে একের পর এক বিস্ফোরক তথ্য। সনদকে জেরা করে মিলতে পারে টুলুর হদিশ মনে করছেন তদন্তকারীরা। বীরভূমে টুলু মণ্ডলের পাহাড় প্রমাণ সম্পত্তি দেখেছে রাজ্যবাসী। মিলেছে টুলুর বিশাল গ্যারেজের হদিশও। পাওয়া গিয়েছে জেসিবি, ডাম্পার। এহেন টুলুর সঙ্গে যোগ ছিল নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক সনদ দে। বিস্ফোরক রাজ্যের পরিবহন মন্ত্রী অর্জুন সিং। আলি, পাথর, গরু, টুলু মণ্ডল, ওই বসিরহাটে বাড়ি, সব একসঙ্গে নেক্সাস এদের আছে ব্যবসা। জেলা পরিষদে দেখবেন টেন্ডার এই তিনজনই পেত, ওই সনদ, ওদিকে ওই কি নাম বড় ভাই 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 এসব একসঙ্গে এদের ব্যবসা ছিল। এলাকা সূত্রে খবর, টুলুর মতো সনদেরও প্রচুর জেসিবি ছিল। নেমেছিল পাথর, বালি, সিমেন্টের ব্যবসাতেও। অ্যাম্বুলেন্সের সামান্য একজন চালক থেকে কিভাবে এরকম উত্থান? সূত্রের দাবি, প্রথম জীবনে বাড়িতে দুধ পৌঁছে দিতেন সনদ। সেখান থেকে অ্যাম্বুলেন্সের চালক, অ্যাম্বুলেন্সে হাসপাতালে রোগী নিয়ে গিয়ে কমিশন নিতেন। সেখান থেকেই ধার নিয়ে পাড়ায় ওষুধের দোকান খোলেন। 2001 সালে তৃণমূলে যোগ দেন। 2010 সালে তৃণমূলের টিকিটে কাউন্সিলর হন সনদের স্ত্রী। এই সময় থেকেই নৈহাটির পূর্ব পাড়ের সর্বময় কর্তা হয়ে ওঠেন সনদ। জেলা পরিষদের ঠিকাদার হয়ে ওঠেন। আর 2015 সালে সরাসরি নৈহাটি পুরসভার কাউন্সিলর হন সনদের স্ত্রীও। ঘনিষ্ঠ হয়ে ওঠেন নৈহাটির তৎকালীন বিধায়ক পার্থ ভৌমিকের ঘনিষ্ঠতার সূত্রে পরবর্তী সময় নৈহাটি পুরসভার স্বাস্থ্য বিভাগের চেয়ারম্যান পরিষদ হন। আর এই সময় থেকেই সনদদের সম্পত্তির বহর বাড়তে শুরু করে। সূত্রের খবর, স্বাস্থ্য বিভাগের চেয়ারম্যান পরিষদ পদের ব্যবহার করে ছেলে শুভমের নামে দুটি ওষুধের দোকান খোলেন। তার মধ্যে একটি আবার পুরসভার জমিতে। তবে দোকানের পুরো ভাড়া পায়নি নৈহাটি পুরসভা। এছাড়াও পথের সাথী প্রকল্পে নিজের পদ ব্যবহার করে ঠিকাদারদের কাজ পাইয়ে দিয়েছিলেন সনদ। অভিযোগ, এজন্য ঘুষ বাবদ নিয়েছিলেন 30 কোটি টাকা। নৈহাটি পুরসভা সূত্রে খবর, সনদ দে চেয়ারম্যান পরিষদ থাকাকালীন পুরসভার নিজস্ব হাসপাতাল মাতৃসদনে
25 লক্ষ টাকার ওষুধ কেনা হতো। চেয়ারম্যান পরিষদ বদল হওয়ার পরে বর্তমানে সেই বিলের অঙ্ক কমে দাঁড়িয়েছে 10 লক্ষে। নৈহাটি হাসপাতালও চলতো কার্যত সনতের নির্দেশে। এছাড়াও নৈহাটিতে সনতের নিজস্ব বাড়ি এবং ফ্ল্যাট রয়েছে, জমি রয়েছে বসিরহাটেও। নিয়মিত বিদেশ ভ্রমণও করতেন সনু বলে খবর এলাকা সূত্রে। আর এই করে এই মুহূর্তে ন্যূনতম কয়েকশো কোটি টাকার মালিক ধৃত সনদ। একটা অ্যাম্বুলেন্সের খালাসি ড্রাইভার কাজ করা লোক আজকে হাজার হাজার কোটি টাকা মালিক আছে। অভিষেক ব্যানার্জি যেরকম উইদাউট ইনভেস্টমেন্টে বিজনেস করতো, সেরকম ওরও উইদাউট ইনভেস্টমেন্টে বিজনেস ছিল। ওখানে বাস টার্মিনাস একটা হয়েছিল, সেই বাস টার্মিনাসের মধ্যেই ওর পাথর বালি ব্যবসা চলছে, নৈহাটি থানা পাশ। তো এমন অবস্থা, আজকে মানুষ বিচারের জন্য অনেকদিন ধরে অপেক্ষায় ছিল। আজকে নৈহাটি থানা তাকে গ্রেফতার করেছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাবো। ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন সনদ দে, তাকে হেফাজতে নিয়েছে পুলিশ। পুলিশ মনে করছে ধৃতকে জেরা করে আরো বিপুল সম্পত্তির হদিশ মিলতে পারে, টুলুর হদিশও মিলতে পারে বলে মনে করা হচ্ছে। নিউজ টাইম। 3 মাস গা ঢাকা দিয়ে থাকার পর অবশেষে প্রকাশ্যে সুমিত রায়। সুপ্রিম রক্ষা কবচ নিয়ে জমি দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের মুখোমুখি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক। সুমিতকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ সিআইডির। সুমিত অভিষেক যুগল বন্দিতেই কি যাবতীয় গরমিল? মুখ খুলছেন রাজনৈতিক নেতারা। প্রায় 3 মাসের লুকোচুরি খেলা শেষ, অবশেষে প্রকাশ্যে সুমিত রায়। সুপ্রিম কোর্টে রক্ষা কবচ পেয়ে অবশেষে হাজিরা দিলেন ভবানী ভবনে। জমি দুর্নীতি কাণ্ডে ধৃত প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরাকে জেরা করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের নাম উঠে আসে। শালবনী থানায় অভিযোগের ভিত্তিতে সুমিতের খোঁজ শুরু করে পুলিশ। মাঝরাতে তালা ভেঙে তল্লাশি চালানো হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও। পুলিশ গিয়ে নিউ আলিপুরের বাড়িতেও সমন দিয়ে আসে, কিন্তু সেই সময় সুমিতের বাড়িতে কেউ ছিলেন না। এদিকে কোথাও খোঁজও মেলেনি সুমিতের। এর মধ্যে সুমিতের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকারও অভিযোগ ওঠে। সুমিতের জন্য পরিস্থিতি ঘোরালো হয়ে উঠতে শুরু করে। 2 মামলারই তদন্তভার বর্তায় সিআইডির ওপরে, কিন্তু তারপরেও অন্তরালেই ছিলেন সুমিত। অন্তরাল থেকেই আইনজীবী মাকড় কলকাতা হাইকোর্টের কাছে রক্ষা কবচের আবেদন জানান, কিন্তু বিচারপতি সৌগত ভট্টাচার্য আবেদন নাকচ করে দেন। তবে নিয়োগ দুর্নীতি কাণ্ডে সুমিতকে রক্ষা কবচ দেন বিচারপতি। এই অবস্থায় জমি দুর্নীতি কাণ্ডে রক্ষা কবচ চেয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হন অভিষেকের আত্মসহায়ক। তদন্তে সহযোগিতার শর্তে সুমিতকে রক্ষা কবচও দেয় শীর্ষ আদালত। রক্ষা কবচ মেলার 2 দিনের মধ্যে ভবানী ভবনে হাজির সুমিত। শনিবার সকাল 9:55 নাগাদ ভবানী ভবনে যান। দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। তিনি এসে পৌঁছান এই ভবানী ভবনে এবং তিনি হাজিরা দিলেন। এখনো পর্যন্ত কিন্তু জিজ্ঞাসাবাদ চলছে। সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধে নামার পথে তার এখনো পর্যন্ত কিন্তু জিজ্ঞাসাবাদ পর্ব চলছে। তাকে সামনাসামনি বসিয়ে তাকে একাধিক প্রশ্ন করা হচ্ছে। যা যা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সবটাই কিন্তু ভিডিওগ্রাফি করা হচ্ছে, যেমন তেমনই বয়ান রেকর্ড করা হচ্ছে। নিয়োগ দুর্নীতি ও জমি দুর্নীতি ছাড়াও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে। সুভাষরায় দুর্নীতি, সারদা গার্ডেনের মাটি কাটার মতো গুরুতর অভিযোগ রয়েছে। ওই সমস্ত মামলাতেও রক্ষা কবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন সুমিত, কিন্তু বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ দ্রুত শুনানির আর্জি খারিজ করে দেন। এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আত্মসহায়ক সুমিতের নামও বিভিন্ন মামলায় জড়াচ্ছে। প্রশ্ন উঠছে, অভিষেক সুমিত যুগলবন্দিতেই কি যাবতীয় গরমিল? অভিষেক ব্যানার্জি সুমিত রায়েরকে কেন বাঁচাবার চেষ্টা করছেন বা কেন বলছেন উনি মারা গেছেন, সেটা আমরা ভালো করে বুঝি। ইনফ্যাক্ট সুমিত রায়কে বলা যে উনি মারা গেছেন আর অভিষেক ব্যানার্জির বাইরে চিকিৎসা করতে যাওয়ার জন্য সুপ্রিম কোর্টে যাওয়া, দুটো বোধহয় কোথাও ইন্টার রিলেটেড। মানে আমরা অন্তর্ধান রহস্যের জবনিকা পতন হলো, উনি হাজিরা দিয়েছেন। স্বাভাবিকভাবে যারা তদন্তকারী সংস্থা আছেন, এটা এখন আপ টু দেম। It's now between Sumit Rai and the investigating agencies. আমরা বাংলার মানুষ অপেক্ষা করব যে তদন্তে কি উঠে আসে, কতটা তদন্তকারী সংস্থা আমাদের জানাবেন, সেটা আমরা অপেক্ষা করব। সুমিত রায় যেহেতু ক্যাবাক স্ট্রিটে চার্টার্ড মাফিয়ার গোটা অপারেশনটা সুমিত রায়ের থ্রুতেই হতো, বা ধরুন কমিউনিকেশন, এই যে লাস্ট যে আমার কাছে যে ফোনটা এসেছিল সুমিত রায়,
মানে অতীতে সুমিত রায়ের সঙ্গে এরকম ভাবে কথা বলার সাহস আমারও ছিল না। মানে লাস্ট যে ফোনটা 4 মে পরবর্তী সময়ে ফোন করে বললো যে বস ফোন করতে বলেছে। আমি তখন বলেছিলাম কোন বস? হুগো বস। তো স্বাভাবিকভাবে মানে সুমিত রায় তো কমিউনিকেটর ছিল। সুমিতকে জিজ্ঞাসাবাদে আরো নতুন কি তথ্য উঠে আসে? মিলবে কি কোনো প্রভাবশালীর হদিশ? জার্নালিস্ট তাপস ঘোষের সঙ্গে প্রিয়াঙ্কা ইজমমিক, নিউজ টাইম বাংলা, কলকাতা। প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর পর এবার ফের মুখ্যমন্ত্রীর সাক্ষাতে মুর্শিদাবাদের 2 সাংসদ। শনিবার নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন খলিলুর রহমান, আবু তাহের। এসআইআর তালিকা থেকে বাদ পড়া সবাইকে তালিকায় নাম তোলার দাবি জানান সাংসদরা। মসজিদের লাউডস্পিকার খুলে নেওয়ার প্রতিবাদও জানান 2 সাংসদ। খলিলুর রহমান, আবু তাহেরদের নিয়ে বিভ্রান্তি এখনো জারি। প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর পর এবার নবান্নে মুখ্যমন্ত্রীর সাক্ষাতে মুর্শিদাবাদের 2 সাংসদ। শনিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে নবান্নে বৈঠক করলেন আবু তাহের ও খলিলুর রহমান। বেশ কিছুক্ষণ মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন তারা। এসআইআরে রাজ্যে বাদ পড়া সমস্ত ভোটারদের তালিকায় অন্তর্ভুক্তির দাবি জানান 2 সাংসদ। শুক্রবার ঋতব্রত গোষ্ঠীর তৃণমূল বিধায়করাও মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে একই দাবি তোলেন। এসআইআরে রাজ্যের 27 লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে। এই 27 লক্ষের মধ্যে মাত্র 7 লক্ষ ট্রাইব্যুনালে আবেদন করেছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর কাছে আবেদনের সময় বৃদ্ধির আবেদন জানিয়েছেন খলিলুর, আবু তাহের। আজকে প্রায় 27 লক্ষ মানুষের নাম বাদ হয়ে আছে, ট্রাইব্যুনালে ঝুলে আছে। ইতিমধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী বললেন যে 27 লক্ষের মধ্যে 7 লক্ষ মানুষ অ্যাপিল করেছে, তাদের হিয়ারিং এর জন্য আবেদন করেছে, আর বাকি 20 লক্ষ করেনি। আমরা এটাও বলেছি যে 20 লক্ষ যে মানুষগুলো ট্রাইব্যুনালে অ্যাপ্লিকেশন করেনি, তারা যেন অ্যাপ্লিকেশন করার সুযোগ পায়। মুর্শিদাবাদের 5 লক্ষ মানুষ যারা বাদ গেছে তাদের জন্য আমরা আদালতে দ্বারস্থ হব। আবেদনে উনি সাড়া দিয়েছেন যে হ্যাঁ আপনারা চেষ্টা করুন, আমরা নিশ্চয়ই গভর্নমেন্টের পক্ষ থেকে যা যা করার আমরা করব। শব্দদূষণ নিয়ন্ত্রণে রাখতে রাজ্যের সমস্ত ধর্মীয় স্থান থেকে লাউডস্পিকার খুলে ফেলছে প্রশাসন। আগের সরকার এই বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি অভিযোগ জানিয়ে মসজিদ থেকে লাউডস্পিকার খোলার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করেন সাংসদরা। মাইকটা হিন্দু মুসলিম বলে না, মাইকটা হচ্ছে যে হাইকোর্ট সুপ্রিম কোর্টের যে নির্দেশ রয়েছে আর কি, সেই নির্দেশকে সকলে আমরা পালন করব, এটা হচ্ছে আমাদের কথা। কারণ সেই বিষয়টা আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা অবগত করিয়েছি, তিনি আশ্বাস দিয়েছেন যে সমস্ত জায়গা থেকে মসজিদ এবং মন্দির থেকে মাইকগুলো খোলা হয়েছে আগামীতে যেন আর কোনো খোলা না হয়, সেই বিষয়টাও তিনাকে দেখার জন্য বা নির্দেশ দেওয়ার জন্য আমরা অনুরোধ রেখেছি। তিনি আশ্বাস দিয়েছেন যে ঠিক আছে, বিষয়টা আমি দেখছি বা রেসপেক্টিভ জায়গায় আমি কথা বলবো। এনসিপিআই সাংসদরা এনডিএতে যোগদানের পরেই সংশয় পড়েন মুর্শিদাবাদের 3 সংখ্যালঘু সাংসদ। এনডিএর বৈঠকে এনসিপিআই সাংসদরা যোগ দিলেও এই 3 সাংসদ অনুপস্থিত থাকেন। এরপর অমিত শাহের সঙ্গে আলাদাভাবে দেখা করে নিজেদের বাধ্যবাধকতার কথা তুলে ধরেন খলিলুর, ইউসুফ পাঠানরা। বঙ্গভবনে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রেকফাস্ট বৈঠকেও উপস্থিত ছিলেন 3 সাংসদ। এরপরেও সংশয় সম্পূর্ণ মেটেনি। 3টে এমপি শুধু নয়, এখানকার যেগুলো ভাগড়ে এমএলএ, তার সঙ্গে 3টে এমপি, এগুলো এখন রাস্তাঘাটে বেরোলে মার খাবে ভোটারদের কাছে। তা ভোটারদের কাছে যাবে কোন মুখে? যারা ভোট দিল তাদের বিশ্বাসযোগ্যতা, তাদের সমর্থনকে বাজারে বেচে দিয়ে নিজেদেরকে বাঁচানোর জন্য তারা যোগ দিল বিজেপি পার্টিতে, নাম দিয়েছে এনসিপিআই। এখানে বিদ্রোহী তৃণমূল, এগুলোর মানে বাংলার মানুষ সবাই বোঝে। আজকে বলছে এনসিপিআই করছি, আজকে বলছে বিদ্রোহী তৃণমূল করছি। এখানে একটা কথা আছে না, সরাসরি বিয়ে অনেকে করে না, ম্যারেজ না করে লিভিং টুগেদার করে, এগুলো সেই কেস। কি করবেন আবু তাহের, খলিলুর রহমান, ইউসুফ পাঠানরা? সংসদে এনডিএ ব্লকেই আসন গ্রহণ করবেন তারা, নাকি পৃথক আসনের দাবি জানাবেন? অনেকেই বলছেন নিজেদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে এখনো দোলাচলে মুর্শিদাবাদের সাংসদরা। নিউজ টাইম। পুলিশের হেফাজতে অস্বাভাবিক মৃত্যু, উত্তেজনা ছড়ালো উত্তর 24 পরগনার হালি শহরে। মৃত ব্যক্তির নাম বীরজু কেয়ট।
তিনি কাঁচরাপাড়া পুরসভার 23 নম্বর ওয়ার্ডের পদত্যাগী তৃণমূল কাউন্সিলর জেনি শর্মা কেওটের স্বামী। পরিবারের অভিযোগ, লকআপে বিরজুকে হাত পা বেঁধে মারধর করা হয়। পুলিশ হেফাজতে এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়ালো উত্তর 24 পরগনার হালি শহরে। মৃতের পরিবারের অভিযোগ, থানার লকআপে মারধরের কারণেই তার মৃত্যু হয়েছে। যদিও মৃত্যুর প্রকৃত কারণ এখনো স্পষ্ট নয়। জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম বিরজু কেওট। তিনি কাঁচরাপাড়া পুরসভা 23 নম্বর ওয়ার্ডের পদত্যাগী তৃণমূল কাউন্সিলর জেনি শর্মা কেওটের স্বামী। একাধিক অভিযোগের ভিত্তিতে হালিশহর থানার পুলিশ তাকে গ্রেফতার করেছিল বলে খবর। পরিবারের দাবি, শুক্রবার রাত প্রায় 10টা নাগাদ জেনি শর্মা থানায় গিয়ে তার স্বামীর সঙ্গে দেখা করেছিলেন। সেই সময় বিরজু সুস্থই ছিলেন বলে দাবি তার স্ত্রীর। আমরা তৃণমূল কর্মী ছিলাম, আমি একজন প্রাক্তন কাউন্সিলর কাঁচরাপাড়া 23 নম্বর ওয়ার্ডে। তো আমার হাজব্যান্ডকে এই পার্টিগত কারণেই ওরা অ্যারেস্ট করেছিল কালকে সকালবেলা। কাল সকালে মেডিকেল করানো হয়। সন্ধ্যেবেলা আমি যখন দেখা করতে যাই, জামা কাপড় দিতে যাই, রাত্রিবেলা ওই 10টা নাগাদ আমার সঙ্গে ওর দেখা হয়। যদি মেডিকেলি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে তো থানার উচিত ছিল আমাদেরকে জানানো, কিন্তু এক রাতের মধ্যে হাতে পায়ে বেঁধে নির্মমভাবে পিটিয়েছে। কাস্টাডিতে নিয়ে তো পুলিশ কখনো মারতে পারে না। পরিবারের আরো বক্তব্য, গ্রেফতারের পর মেডিকেল পরীক্ষাও করা হয়েছিল। সেই পরীক্ষায় গুরুতর কোনো শারীরিক সমস্যার কথা জানা যায়নি। স্বামীর জন্য জামা কাপড়ও থানায় দিয়ে এসেছিলেন জেনি। এরপরই বদলে যায় পরিস্থিতি। তাদের দাবি, রাতের দিকে থানার লকআপে বিরজুকে হাত পা বেঁধে মারধর করা হয়। অভিযুক্ত হচ্ছে কালকে কাকাকে অ্যারেস্ট করেছিল, ঠিক আছে, কোর্টে নিয়ে গেছে, রাতে আবার নিয়ে এসে এবার শুনছি সকালে উনি মারা গেছে। আর বলছে ওখানে অন্দর টঞ্চিং করেই মারা গেছে, আমাদের কাউ ফ্যামিলি মেম্বারকে জানায়নি, ঠিক আছে, পুরা ফ্যামিলি মেম্বারকে জানায়নি। মেরে থানা ভিতরে মেরেছে, পুলিশ সাথে ছিল, পুলিশই মেরেছে। পুলিশ সূত্রের খবর, হালিশহর থানার লকআপে বিরজুকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাকে দ্রুত কল্যাণী জওহরলাল নেহরু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাকে মৃত ঘোষণা করা হয়। প্রাথমিকভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বলে অনুমান। ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। একে অপরের দিকে দায় ঠেলা শুরু হয়ে গিয়েছে। দুঃখজনক ঘটনা, আমরা একজন সহকর্মীকে হারালাম। কিন্তু প্রশ্ন হয়, এটা যদি আইনের শাসন হয় তাহলে কিভাবে একটা পলিটিক্যাল লোককে পুলিশ রিমান্ডে কিরকম টর্চার করেছে, তাকে প্রাণ ত্যাগ করতে হলো। আজকে যারা শাসন ক্ষমতায় এসছে তাদের বিরুদ্ধে অভিযোগ থাকাটা স্বাভাবিক, কারণ থানাতে কাউকে পিটিয়ে মেরে দেওয়া মানে সেখানে পুলিশের ইশারা বা সরকারের যারা দল তাদের ইশারা ছাড়া হতে পারে না। যদি হয় সরকারি ইশারা ছাড়া তাহলে তা তদন্ত হবে, যদি না হয় তাহলে বুঝতে হবে সরকারি প্রশ্রয় হয়েছে, সরকারি দলের প্রশ্রয় হয়েছে। কমল অধিকারীর খুব ঘনিষ্ঠ ছিল এরা, ফলে এদের কাছে ইলিগাল আর্মস, প্রচুর টাকা পয়সা কোথায়, এই যে অজয় মালি, বিরজু কেওট, সোমনাথ গাঙ্গুলি এবং আরো কিছু আছে যারা পালিয়ে আছে, নানু, দেখছেন তো বীজপুরে একের পর এক আর্মস এদের থেকে, এর মধ্যে 9টা আর্মস রিকভারি হয়ে গেছে এবং আরো প্রচুর আর্মস আছে। ফলে কমল অধিকারীর খুব ঘনিষ্ঠ ছিল এরা, সমস্ত ইলিগাল কাজ এদের দিয়ে হতো। বীজপুরের প্রতিটা নাগরিক আমার চোখে সমান। প্রশাসন সেক্ষেত্রে আমার থেকে যদি কোনো সহযোগিতা তারা চায় নিশ্চয়ই দেবো। কিভাবে মারা গেল বিরজু, ময়না তদন্তের রিপোর্ট আসার পরই তা স্পষ্ট হবে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু হয়েছে। নিউজ টাইম। স্কুলে যাওয়ার পথে দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু প্রধান শিক্ষকের। মৃত ইসলামপুর রামগঞ্জের রাজা ভীম প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামের। নজরুলের পরিবারের দাবি, শিক্ষকের সঙ্গে কারোর কোনো শত্রুতা ছিল না, কোনো রাজনৈতিক দলের সঙ্গেও যুক্ত ছিলেন না তিনি। তাহলে কেন এভাবে গুলি করে খুন করা হলো? ধন্দে পরিবার।
স্কুলে যাওয়ার পথে দুষ্কৃতীদের গুলিতে গুরুতর জখম হন এক শিক্ষক। আশঙ্কাজনক অবস্থায় তাকে ইসলামপুর মহকুমা হাসপাতাল থেকে শিলিগুড়িতে স্থানান্তরিত করা হয়, কিন্তু শেষ রক্ষা হলো না। শিলিগুড়িতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল ইসলামপুর রামগঞ্জের রাজা ভীম প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামের। শনিবার সকালে মাদারীপুর এলাকায় তাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে খবর, প্রতিদিনের মতো শনিবার সকালেও মোটর বাইকে চেপে স্কুলে যাচ্ছিলেন প্রধান শিক্ষক। মাদারীপুর এলাকায় পৌঁছতেই তাকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। গুলিবিদ্ধ অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত তাকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর শারীরিক অবস্থার অবনতি হলে শিক্ষককে শিলিগুড়ি মেডিকেল কলেজ এবং হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয়। নজরুলের পরিবারের দাবি, শিক্ষকের সঙ্গে কারো শত্রুতা ছিল না, কোনো রাজনৈতিক দলের সঙ্গেও যুক্ত ছিলেন না তিনি। তাহলে কেন এভাবে তাকে গুলি করা হলো তা নিয়ে ধন্দে পরিবার ও স্থানীয়রা। কারো শত্রু মানে ওনার সঙ্গে কারো শত্রু মানে আমার সঙ্গে। ও আমাকে বললো আজকে হাতি স্কুল আছে, 9টায় ছেড়ে দিব, তুমি তাড়াতাড়ি আমাকে খাবার দাও। আমি বলছি ঠিক আছে, আমি খাবারটা দিচ্ছি, হ্যাঁ তুমি আসবা আবার কখন? বলছে আমি স্কুল করে ওরা যাবে সেন্সাস ডিউটিতে, বাকি মাস্টাররা আমাকে ওখানে থাকতে হবে। আমি বলছি ঠিক আছে, তাহলে তুমি আর বাড়ি আসবা তো? বলছে কি এখন আমি বাড়ি আসবো না, ওদিক দিয়ে আমি গ্রামের বাড়ি যাব। তারপরে যাওয়ার সঙ্গে সঙ্গে 10 মিনিটের মধ্যে আমাকে খবর করে বলছে ওখানকার আশেপাশের লোক, আমি আননোন ফোন নাম্বার উঠাইছি, বলছে যে উনি গুলি করে দিয়েছে, উনাকে আপনার লোককে গুলি করে দিয়েছে। তারপরে বিশ্বাস হচ্ছে না। তারপরে আমার হাজবেন্ড বলছে আমাকে গুলি করে দিয়েছে। আমি বলছি হাজবেন্ড কি কিছু বললো যে কাকে গুলি করতে না করছে? ওটা তো ওই গাড়ি বাইক নিয়ে তো উল্টেই পড়ে গেছে, কাকে দেখবে। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্কুল শিক্ষক, পড়ুয়া এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যেও ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে। প্রকাশ্যে রাস্তায় স্কুলে যাওয়ার সময় এক শিক্ষককে গুলি করে খুনের ঘটনায় নিরাপত্তা নিয়েও উঠছে প্রশ্ন। ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এটা তো একটা সিরিয়াস ঘটনা, অবিলম্বে এর তদন্ত হওয়া উচিত, পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। দোষীদের অবিলম্বে তাদের গ্রেপ্তার করার ব্যবস্থা করা উচিত এবং কি পরিপ্রেক্ষিতে হয়েছে, কেন হয়েছে, অবিলম্বে রাজ্য প্রশাসনের এই বিষয়ে হস্তক্ষেপ করা উচিত এবং বিবৃতি দেওয়া উচিত। কারণ আমাদের সবার জানা দরকার যে কোন পরিস্থিতিতে এইরকম একটা ঘটনা ঘটলো যে একজন স্কুলের প্রধান শিক্ষক গুলিবিদ্ধ হলেন এবং তার মৃত্যু ঘটলো। গুলি কালচার আগেও ছিল, সেই কালচারই বহন করে চলেছে আজকের জমানায়। এটা তো নতুন কালচার নয়। হাসপাতালের মধ্যে বাইরে গুলি গালাগাল চলছে বাংলায়, বোম পিস্তল গুলি গালা, এই তো লুট, এই তো বাংলা। সেই বাংলা যে ছবি, সেই ছবি থেকে আমরা তো বার হতে পারছি না, পারলামও না, আজকের দিন পর্যন্ত পারিনি। জানি না ভবিষ্যতে কি হবে, তবে সম্ভাবনা খুবই কম। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার পুলিশ। কি কারণে এই হামলার নেপথ্যে ব্যক্তিগত শত্রুতা নাকি অন্য কোনো কারণ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। হামলাকারীদের চিহ্নিত করতে এলাকায় বিভিন্ন সূত্র খতিয়ে দেখছেন তদন্তকারীরা। নিউজ টাইম। এবার সময় লাস্ট লোকালের সফর শেষ করার। দিনের শেষে সেরা খবরের কোলাজ নিয়ে নিউজ টাইম ডিজিটাল হাজির হবে ঠিক রাত 11:30টায়। খবরের সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করুন নিউজ টাইম ডিজিটাল। নোটিফিকেশন পেতে ক্লিক করুন বেল আইকনে। আজকের মতো শুভ